আসসালামু আলাইকুম। দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে হারিয়ে একে একে সমতায় ফিরেছে বাংলাদেশ। সমতায় ফিরলেও প্রশ্ন থেকে যায় এই ব্যাটিং আসলে কতটা মন ভরাতে পারলো। যেখানে সাইফুদ্দিনের ওই ঝড় ইনিংসটা না হলে কিন্তু বাংলাদেশের রান 186 হতো না। সেক্ষেত্রে হয়তো বা বাংলাদেশকে এই ম্যাচেও হারতে হতো। সাইফুদ্দিনের ব্যাটিং এর পাশাপাশি আমি বলবো যে জিম্বাবুয়ের ফিল্ডাররাও কিন্তু সুযোগ করে দিয়েছে বাংলাদেশকে 186 রান করতে। জিম্বাবুয়ে কিন্তু এই ম্যাচে 4 থেকে 5টা ক্যাচ মিস করে। এই ক্যাচগুলো ধরলে বাংলাদেশের রান কিন্তু 150-60-এর ওই গন্ডির মধ্যে থাকতে পারতো। যদিও বোলিংরা কিন্তু দুর্দান্ত বোলিং করেছে এখানে। রিশাদ হোসেনের একটা দারুণ কামব্যাক ছিল, শেখ মেহেদীর 3 উইকেট ছিল। সবকিছু ছাপিয়ে আমি বলবো যে সাইফুদ্দিনের ব্যাটিং এ ফর্মে ফেরাটা কিন্তু আমাদের জন্য সবচাইতে ব্লেসিং। সাইফুদ্দিনের কথায় যদি আসি, সাইফুদ্দিনকে কিন্তু বাংলাদেশের ওয়ান অফ দা বেস্ট বোলিং অলরাউন্ডার ভাবা হতো, কিন্তু তার ওই ব্যাটিং শৈলী কিন্তু আমরা ঠিকঠাক দেখতে পারতেছিলাম না অনেকদিন। সাইফুদ্দিন কালকে আসলে প্রমাণ করলেন তিনি হয়তো যথেষ্ট সুযোগের অভাবে কিন্তু তার ওই ব্যাটিং প্রতিভার সদ্ব্যবহার করতে পারতেছিল না। শেষ ওভারে কিন্তু বাংলাদেশের রান ছিল 158। তখন মনে হচ্ছিল যে এই রানটা আর কতই হবে, হয়তো বা 170-এর হতে পারে সর্বোচ্চ ভালো হলে। মোহাম্মদ সাইফুদ্দিন কিন্তু ব্রাড ইভান্সকে ওই ওভারে পরপর 4টা 4 মারলেন, 4টা 6 মারলেন, যেখানে কিন্তু মনে হচ্ছিল যে 6টা 6 রেকর্ডটা কি এখানে গড়েই ফেলবেন সাইফুদ্দিন, কিন্তু শেষ পর্যন্ত সম্ভব হয়নি, কারণ বিরাট ইভান্স কিন্তু এখানে হচ্ছে ওভার দ্য উইকেটে বল করাতে সাইফুদ্দিন আর ওই লেগে 6 মারতে পারেনি। তারপরেও কিন্তু দুইটা 2 নিয়েছে লাস্ট 2 বলে। ফলে 28 রান হয়েছে। এটা টি-টোয়েন্টিতে বাংলাদেশের এক ওভারে কিন্তু সর্বোচ্চ রান, যেটা 2007 এবং 2012 সালে কিন্তু এই রান ছিল 26। সাইফুদ্দিন এখানে যে 4টা 6 মারে, সেই 4টা 6 কিন্তু বড় বড় 6 ছিল। সাইফুদ্দিনের এই ব্যাটিং কিন্তু আমাদের আফসোসে পড়া, এই সাইফুদ্দিনকে কেন আমরা ধারাবাহিকভাবে ব্যাটিং এ ঝড় তুলতে দেখি না। তবে সাইফুদ্দিন যদি এরকম ব্যাটিং মাঝে মধ্যে করেন, তাহলে কিন্তু জাতীয় দলে তার জায়গাটা মোটামুটি পাকাপোক্ত হবে এবং আমরা একজন বোলিং ফিনিশার কিন্তু দেখতে পাবো। শুরুতে যদি আসি, এখানে দুই ওপেনিং ব্যাটসম্যান কিন্তু 120 রানের জুটি করলেও তারা অনেকটা ধীর গতির ব্যাটিং করেছে। কারণ বর্তমান ক্রিকেটে এখানে 15 ওভারে যদি আপনি 120 রান করেন কোনো উইকেট না হারিয়ে, সেটা আসলে মনে হয় যে সময়ের থেকে অনেকটা পিছিয়ে নিবে আপনাকে। তারপরেও টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি, ফার্স্ট টি-টোয়েন্টিতে আমরা ভালো ব্যাটিং করতে পারতেছিলাম না। সেক্ষেত্রে দেখে শুনে খেলেছিল দুই ব্যাটসম্যান মুজর বানি এবং হচ্ছে এখানে এন্ডার আবাকে, যেখানে দুইজনই 50 তুলে নেন। সাইফ কিন্তু 45 বলে 55 রান করেন এবং 54 বলে 58 রান করে হচ্ছে তানজিদ হাসান তামিম। যদিও শর্ট বলে এদিনও তাদের দুর্বলতা ছিল। তা এই দুই ব্যাটসম্যান ভালো একটা বিট দেওয়া সত্ত্বেও কিন্তু আমাদের এখানে পরপর 4টা উইকেট পড়ে যায়। যেখানে 120 থেকে 137, 17 রানে কিন্তু আমরা 4 উইকেট হারিয়ে অনেকটা হচ্ছে ব্যাকফুটে চলে গিয়েছিলাম। তাহিদ হৃদয় এখানে সেনকারাবার বলে চার্জ করতে গিয়ে পড়ে যায়। নুরুল হাসান সোহানও একটা এখানে বাজে শট খেলে আউট হয়ে যান। পাশাপাশি ইমনও কিন্তু ব্র্যাড এভান্সের 16 বল বুঝতে না পেরে আউট হয়ে যান। শেষ পর্যন্ত সাইফুদ্দিন এবং সাথে কিন্তু ইয়াসির আলী রাব্বিও দারুণ ব্যাটিং করেন। ইয়াসির আলী কালকেও কিন্তু 20+ একটা স্কোর করেন, যেখানে একটা 6-এর পাশাপাশি 3টা 4-এর মারও ছিল। বোলিং এ কিন্তু এই ম্যাচে কিন্তু দারুণ করেছে আমাদের বোলাররা, যেখানে রিশাদ হোসেন 4 উইকেট নিয়েছেন। রিশাদ হোসেন কিন্তু অন অ্যান্ড অফ ভালো বল করতে পারতেছিল না টি-টোয়েন্টি ক্রিকেটে, তো তার কালকে কামব্যাকটা ছিল দারুণ। শেখ মেহেদীও কিন্তু এখানে হচ্ছে 3 উইকেট নিয়েছে এবং যথেষ্ট টাফ টাইম দিয়েছে জিম্বাবুয়ের টপ অর্ডারকে। তিনি একাই কিন্তু দুমড়ে মুচড়ে দিয়েছে। এই ম্যাচে জিতলেও আমাদের কিন্তু শঙ্কার জায়গা রয়েছে। নাহিদ রানা কিন্তু ইনজুরিতে পড়েছে। বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের সেরা পেসার তিনি এবং 3 ফরম্যাটে কিন্তু ডমিনেট করতেছে। তার ইনজুরি এখানে কিন্তু আমাদের শঙ্কার জায়গা তৈরি করেছে। তবে ইনজুরিটা মনে হয় না খুব বড় একটা ইস্যু এখানে। হয়তো নেক্সট ম্যাচে এখানে নাহিদ রানাকে আমরা পেয়ে যাব। বাংলাদেশ আসলে হারের বৃত্ত থেকে বেরিয়ে কিন্তু এই জয়টা খুবই প্রয়োজন ছিল। এখন দেখা যাক নেক্সট ম্যাচে আসলে আমরা ব্যাটিং আরো ইমপ্রুভ করতে পারি কিনা।